তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। আরিশ, এত পসেসিভ বিহেভ করছিস কেন? তোর সাথে রিলেশনে আছি, তার মানে এটা একদম নয় যে আমি কারোর সাথে ডেট করতে পারবো না। কাম অন আরিশ, এটা মডার্ন যুগ। এখানে এসে তোর এরকম বিহেভিয়ার ইটস সো ওল্ড। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে এহেন কথা যেন ভাবনার বাইরে। এতক্ষণ মাথা চেপে সোফায় বসে থাকা আরিশ নিষ্পলক তাকালো। তার চোখে রয়েছে বেদনা, রয়েছে একরাশ ক্রোধ। আরিশের ভাবতে অবাক লাগছে, তার সাথে গলা ছাড়িয়ে দেওয়া মেয়েকে সে নিজের হৃদয়ে জায়গা দিয়েছে। আরিশ ঘন নিঃশ্বাস ফেলে, নিজেকে তার পাগল পাগল লাগছে। কিছু মুহূর্ত চুপ করে থেকে আরিশের মাথায় যেন উল্কা ভেঙে পড়ে, ঘর কাঁপিয়ে চিৎকার করে বলে। You slept with him? Damn it! আরিশের গগন বিদারী চিৎকারে মেয়েটির সারা অবয়ব থর থর করে কেঁপে উঠছে। এই ছেলেটি তার সাথে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, কখনো অবিশ্বাস করেনি। হয়তো এই কারণে আজ সে আরিশ নামক এক সচ্চা পুরুষকে ধোঁকা দিতে পেরেছে, করতে পেরেছে প্রতারণা। কি করবে কি না করবে ভেবে পেল না মেয়েটি। দুরু দুরু বুকে মিনমিনে পায়ে এগিয়ে আসে আরিশের দিকে, যে কিনা এখন রাগে ফুঁসছে। মেয়েটি আরিশের সামনে বসে তার সুশ্রী মুখটা নিজের হাতের আজলায় নিয়ে অতি আদুরে ভঙ্গিতে বলে। আরিশ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস এ অ্যাক্সিডেন্ট। আরিশ এইবার শিথিল চোখে মেয়েটির দিকে তাকায়, শীতল কণ্ঠে হাওড়ায়। রাস্তায় হাঁটতে হাঁটতে হুট করে তার উপর পড়ে যাস, এরকম অ্যাক্সিডেন্ট? নাকি তুই নিজের সমস্ত শরীর তার মাঝে ভুলবশত ঢেলে দিয়েছিলি? কিরকম অ্যাক্সিডেন্ট? টেল মি আলানা। মেয়েটি এবার যেন আকাশ থেকে পড়ে, শান্ত ভদ্র। আরিশের থেকে এইরূপ কথা অভাবনীয়। এই ছেলেকে সে ছোট্ট থেকে চেনে। পুরো পরিবারের এইরকম ছেলে পাওয়া মুশকিল। যেমন অল্পভাষী তেমনি নির্ভীক। কোনো মেয়েটা যেমন বাক্য ভুলে যায়। কাল যা হয়েছে সবটাই সাধারণভাবেই হয়েছে। হ্যাঁ, একটু ড্রাঙ্ক ছিল, এতে সন্দেহ নেই। আলনা আমতা আমতা করে এদিকে আরিশের চোয়াল শক্ত হয়। হৃদায়ত জ্ঞান হারিয়ে সে চেপে ধরে আলনার গাল, নিজের সমস্ত রাগ হাতে চাপে নিয়ে আসে, যেন আলনার গাল ভেদ করে আরিশের আঙুল ঝুঁকে যাবে এমন অবস্থা। রাগে হিসিয়ে বলে। আমার হাতে খুন হওয়ার আগে আমার চোখের সামনে থেকে চলে যা, না আমি কি করে বসবো সেটা আমি নিজেও জানি না। আরিশ, Don't say my name with your bloody fucking mouth. Get lost. সিটিয়ে গেল আলানা। আরিশ এক পলক তাকালো সেই সুন্দর মুখশ্রীর দিকে। কেউ দেখলে বলতেই পারবে না এই সুন্দর পেছনে কত গভীর অন্ধকার লুকিয়ে আছে। আরিশের মন বিষিয়ে উঠল, তার দম বন্ধ লাগছে। এই মেয়ের থেকে বেশি আসছে কোনো বিষাক্ত ধোঁয়া, যা আরিশের শ্বাসরুদ্ধ করছে। আলানা বুঝলো এই মুহূর্তে এখানে আর থাকা সম্ভব না, তাই উঠে চলে গেল। সে চলে যেতে আরিশ দ্রুত কদমে অগ্রসর হলো আপন কক্ষের ওয়াশরুমের দিকে। সিংয়ের সামনে দাঁড়িয়ে পরপর অনেকবার মুখ ধুলো আরিশ, ব্যবহার করলো ফেস ওয়াশ। মেয়েটির হাতের আঁচলায় তার মুখশ্রী যেন দূষিত হয়ে গেছে, সেটাই শুদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে আরিশ। বারিকি নিঃশ্বাস ফেলে তাকালো আয়নার দিকে। বেজে উঠল কাল রাতের দৃশ্য। বস্ত্রহীন আলানার সাথে একই বিছানায় এক ছেলে মেতেছে তারা নিকৃষ্ট খেলায়, যে আমোদে ফুর্তি ভুলিয়ে দেয় ভালোবাসা বিশ্বাস। আলানা আরিশের চাচাতো ফুপির মেয়ে। মেয়েটির প্রতি তার জাগ্রত অনুভূতি কিশোরকাল থেকে। একবার বড়দের আলোচনা শুনেছিল বড় হলে আলানার সাথে আরিশের বিয়ের কথা। সেই থেকেই যেন আরিশের অনুভূতি বাড়ে বই কমে। 2 বছর আগে আলানাকে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি এক কথায় রাজি হয়ে যায়। তারপর থেকে শুরু হয় প্রেমের সম্পর্ক। সুন্দরী কাটছিল সব কিছুই, কিন্তু আলানা ছিল ভিন্ন ভাবনার মেয়ে। তার জীবনে আছে কিছু ভিন্ন চাপ, ক্লাব পার্টি, এগুলোতে দিনকে দিন আসক্ত হয়ে যায় সে। আরিশের অনেক চেষ্টার পরও আলানা মুখ ফিরিয়ে নেয়নি সেই সব থেকে। তারপরেও ঘটে অনেক কিছু, কিন্তু আরিশ পায় না মেয়েটাকে ছাড়তে। ভালোবাসে সে মেয়েটাকে, কিভাবে ছাড়বে? আরিশ পেল নিজেকে শূন্য। আজ কোথায় তার ভালোবাসা? চোখের পলক ফেলতেই আরিশ অনুভব করে সে এখন অনেক এগিয়ে এসেছে। আজ সুদূরে তার অতীত, তিক্ত অতীত
এখন সময় কত? হাত ঘড়িতে সময় বিকেল 5টা। কি এক মনোরম পরিবেশ চারপাশে। আর হঠাৎ ফাঁস ফাঁস করে উঠল। অস্থির লাগছে তার। শুকনো ঠোক চেপে আশেপাশে কাউকে খুঁজে পায় না। তার বুক খালি। বুকে কাউকে দরকার, খুব দরকার। মেয়েটিকে শিফা। নামটা শিফা। আরিশের মনে আছে সেই প্রথম তার বার্থডের সাথে দেখা পাওয়ার কথা। না চাইতো অনেক বছর পর কোনো নারীকে দেখে মুগ্ধ হয় আরিশের কঠিন হৃদয়। মেয়েটার আগমন ছিল হার্মিং বার্ডের মতো, ছোট চঞ্চল এক পাখি। হুট করে এসে জুড়ে বসলো আরিশের হৃদকুঠিরে। মেয়েটাকে আরিশ ভালোবাসে কিনা জানে না, কিন্তু এইটুকু উপলব্ধি করতে পেরেছে যে বাকি জীবন সুখময় কাটাতে এই সুখ পাখিকে প্রয়োজন, ভীষণ ভীষণ প্রয়োজন। আরিশ পকেট থেকে ফোন বের করে তৎপর কল করে বার্ড নামে সেভ করা নাম্বারে। বেশ কিছুক্ষণ পর রিং হতেই ওই পাশ থেকে ভেসে আসে কারোর ঘুমে আচ্ছন্ন কঞ্চ। হ্যালো, আমেরিকার ফ্লাইট মিস হয়ে গেছে আমার। আরিশ যেন বোকা বনে গেল, ফ্রিকুচকে ফেলে। বলে কি মেয়েটা? শিফার বিভোর স্বরে আরিশের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটা তাকে পাগল করে ছাড়বে। আরিশ নিষ্ঠোট কামড়ে হাসে, বলে আমেরিকা না, তোমাকে সোজা চাঁদে নিয়ে যাবো বার্ড, একেবারে বুকে করে। এটা মিস হওয়ার চান্স নেই, শুধু একবার কবুল বলতে দাও। তীব্র পুরুষালী কঞ্চ শিফার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তরক করে উঠে বসে বিছানায়। শিফার অন্তর তুলে উঠল। একবার ফোনের দিকে তাকালো তো তার ধারণা সত্য। ওই পাশের ব্যক্তি হাসকি স্বর শিফার ঘুম নিমিষে ছুটিয়ে দিল। শিফা চুলের গোছা কানের পিছে গুজে মিনমিনি স্বরে বলল, আপনি? এখনো ঘুমাচ্ছ? শরীর খারাপ? শিফা কি বলবে, কথা খুঁজেই পায় না। দুপুরে ঋতুস্রাব হয়েছে তার, সেই সুবাদে পেটের ব্যথায় নিঝুম হয়ে শুয়েছিল। কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি সে। শিফা আমতা আমতা করে বলল, না মানে একটু খারাপ শরীর। কি হয়েছে? শিফা পরে মহাবিপদে কোনো রকম কথা ঘুরানোর জন্যই বলে, আপনি হঠাৎ কল দিলেন, কোনো দরকার? তোমার সাথে আমার দরকারের সম্পর্ক? স্টুপিড। না, সেটা বলিনি। তাহলে কি বলেছ? শিফা থম মেরে যায়। এই মানুষের সাথে সে পেরে উঠবে না। আরিশ রুদ্ধশ্বাস ছাড়ে কিছুক্ষণ চুপ থাকে, বলে 10 মিনিটের রেডি হয়ে বাইরে দাঁড়ো, আমি আসছি। বলেই কল কাটে আরিশ। শিফা হতবাক, ফোনের দিকে তাকিয়ে আবার ঘড়ির দিকে তাকালো। ঝটপট নামলো। মেরুন রঙের সালোয়ার কামিজ বের করে পরে নিল। আরিশ স্টিয়ারিং চেপে ধরে বসে আছে, অপেক্ষা করছে শিফার। অস্থির আখিদ্বয় হঠাৎ করেই সামনের রাস্তায় পড়ে। গোধূলি আলোয় উজ্জ্বল এক নারীর অবয়ব, মাথায় টানা ওড়না, চোখে মুখে আলাদা এক আমোদ, স্নিগ্ধ আদুরের চেহারা। বিশ্বের সমস্ত সুন্দরীদের হার মানাবে এই নারীর সচ্ছলতা। আরিশ শুকনো ছোট গেলে ছোট গোল করে শ্বাস ছাড়ে। তার বুক ফরফর করছে ক্রমে। শিফা দুরু দুরু বককে গাড়ির সামনে দাঁড়াতেই আরিশ গেট খুলে দিল। শিফা বসে সালাম দেয় আরিশকে। হঠাৎ সালামে ভরকে গেল আরিশ। মাথা নাড়ি উত্তর দেয়, কোনো কথা ছাড়াই সোজা হাত রাখে শিফার গাল ও গলার মধ্যখানে। কিছু অনুভব করার চেষ্টা করে, গমগমে সুরে বলে, শরীর তো ঠান্ডা। শিফা বুঝল আরিশ কেন এই কথা বলছে। তাও সে চেপে গেল মুদ্রা কথা। এবার একটু নড়েচড়ে বসলো শিফা, বলল, জি, আমরা কি কোথাও যাব? আরিশ মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ, সিট বেল্ট লাগাও। শিফা সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, বাড়িতে আসতে পারতেন, আব্বু মা খুশি হতো। আসবে একদিন। কথা বাড়ায় না আরিশ। গাড়ি স্টার্ট দেয়, ছুটে চলে অজানা গন্তব্যে। আকাশের রং কমলা, নিবু নিবু সূর্য, শুনশান রাস্তা, লম্বা লম্বা গাছ সারি সারি দাঁড়িয়ে, দুই ধারে বৃহৎ ঝিল আর মাঠ। অসম্ভব সুন্দর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। হাওয়া চলছে শিরশির করে। শিফা উপভোগ করছে সব কিছুই। এই সময় এমন আউটিং কে না এনজয় করে। শিফা অতি আবেগী হয়ে আরিশের বাহু ধরে। পরপর সে নাড়াচাড়া দিয়ে বলে, কি সুন্দর দেখেছেন, আকাশ দেখুন কমলা, মানুষটাও অনেক সুন্দর। থ্যাংক ইউ এত ভালো একটা সময় দেওয়ার জন্য। আরিশ হাসে শুধু। শিফাকে সে নিজের মনকে শান্ত করতে এনেছে। একটা নীরব জায়গা থেকে গাড়ি থামায় আরিশ। জায়গাটা একটু উঁচু। এখান থেকে
দেখা যায় অনেক সুন্দর দৃশ্য। শিফা মুগ্ধের মতো চেয়ে থাকে। হঠাৎ আরিশ গাড়ি থেকে নামে, সোজা গিয়ে বসে পেছন সিটে। শিফা অবাক হয়ে রয়। আরিশ কোনো রকম পাত্তা না দিয়ে শিফাকে এক প্রকার সামনের সিট থেকে তুলে পেছনে নিয়ে আসে। শিফা হতভম্ব হয়ে যায়। এটি কি হলো? আরিশ যেন শিফাকে না কোনো ডাম্বেল তুলেছে, এত হালকা। আরিশ তার অবুঝ বার্ডকে ভালো করে বসায়, অতঃপর সটন হয়ে শুয়ে পড়ল, মাথা রাখলো শিফার কোলে। মেয়েটার হাত টেনে নিজের চুলের ভাঁজে রেখেই বলে, শিফা তখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হচ্ছে একটু মাথায় ঢুকছেও না, তাও নিজের আঙুল ঘোরালো চুলের ভাঁজে। আরিশ হুট করে নিজের হাতে রাখে শিফার কোমরে। আলতো হাতের এহেন স্পর্শে কাহিল হলো শিফা। ছোট ঠোঁট চেপে বসে রইল মেয়েটা। আজ ফট করে বলে উঠল, তোমার মেল ফ্রেন্ড আছে শিফা? শিফা চোখ খুলে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে স্কুল ফ্রেন্ড দুটো, কিন্তু আমাদের সেই রকম কথা হয় না। আমি যদি বলি তুমি আর কোনো ছেলের ফ্রেন্ড বা ছেলেদের সাথে কথা বলবে না, তাহলে কি তুমি শুনবে? চুন খেয়ে জিভ পুড়িয়ে ফেলা ছেলে আরিশ, তাই তো দই দেখলেই তার ভয় হয়। শিফা মাথা কাত করে, মানে সে শুনবে? আরিশ ক্ষীণ হেসে বলল, তোমার রাগ হলো না? রাগ কেন হবে? কিন্তু কিন্তু কি? আপনিও কোনো মেয়ে ফ্রেন্ড রাখতে পারবেন না, আমার ভালো লাগে না। আরিশ খানিক আগ্রহ নিয়ে শুনলো তার শিফার কথা। সে এমনি কোনো মেয়ের সাথে কথা বলে না, অতি প্রয়োজন ছাড়া। ফ্রেন্ড বলতে আছে 3 বন্ধু, ব্যাস এই তার জীবনযাত্রা। আরিশ 2 আঙুল শিফার গালে ছুঁয়ে বলে। ড্যান। এরপর নীরব থাকে গাড়ির মধ্যের পরিবেশ। শিফার পেটের মধ্যে জোনাকি উড়ে বেড়াচ্ছে, তার ভালো লাগছে এই মুহূর্ত। অনেকক্ষণ পর শিফা ধীর কণ্ঠে বলে, আপনার মা এখন কেমন আছে? আরিশ দীর্ঘশ্বাস ছেড়ে বলে। শিফা সন্তুষ্ট হয়, কিছু ভেবে আবার বলে উঠছে, আপনি সেই দিন আব্বুকে কি বলেছেন? আরিশ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে শিফার মলিন মুখের দিকে। মেয়েটি বাবাকে নিয়ে অতি সিরিয়াস। আচ্ছা, বাবার এই একমাত্র রাজকন্যাকে ভালো রাখতে পারবে তো? উত্তর এলো, পারবে, অবশ্যই পারবে। মেয়েটাকে তার হৃদ মাঝারে লুকিয়ে রাখবে। পুরুষ মনের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আরিশ বলে, তার কাছ থেকে তার অমূল্য সম্পদ চেয়েছিলাম, দিতে না করে হুমকি দিতে হয়েছে। এই যা। শিফা চোখ বড় বড় করে বলে, হুমকি? নিষ্পাপ হুমকি। হুমকি আবার নিষ্পাপ কিভাবে হয়? হয় যেভাবে মিথ্যে বললে কান গরম হয়ে যায়, ঠিক সেভাবেই। শিফা চোখ ছোট ছোট করে কিছুটা লজ্জাও পায় বসে। এই ঠাটা মিঠে কথার মাঝেই সময় প্রবাহিত হয়। আকাশের রং এখন প্রায় কালো হয়ে এসেছে। শিফা এবার বাড়ি যাওয়ার কথা বলতে আরিশ উঠে বসে। শিফার উরু কিছুটা ভারী হয়, অতঃপর বড় সুঠাম দেহি পুরুষ, তার সব ভার প্রায় শিফার উপরেই রেখেছিল এতপল। এদিকে শিফা প্রথমে গাড়ি থেকে নেমে সামনে অগ্রসর হয়। আরিশের হুট করেই চোখ যায় শিফার বসার জায়গায়। কাঙ্ক্ষিত কিছু দেখতে পেয়ে বুঝে ফেলে অনেক কিছুই। মেয়েটা তাকে কিছুই বলেনি কেন? তাহলে তো আরিশ তাকে অনেক আগেই বাড়ি পৌঁছে দিত। এদিকে শিফা ফ্রন্ট দরজা খোলার চেষ্টা করছে। আরিশ দ্রুত গাড়িতে সব সময় রাখা তার এক্সট্রা একটা শার্ট নিয়ে নেমে এলো। এদিকে শিফা সান্নিধ্যে দাঁড়িয়ে ঝুঁকে পড়লো তার দিকে। শিফা হকচকায়। মুহূর্তেই আরিশ তার শার্ট শিফার কোমরে বেঁধে দেয়। একই অবস্থায় বলে, এটাই শেষ। এরপর থেকে আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না শিফা। এত সিম্পল একটা বিষয়, এটা বলতে যদি এত হেজিটেশন, তাহলে পরে কি হবে? শিফা ফ্রিকুচকে সবটা শোনে। মুহূর্তে অনুভব করে কিছু শুকনো ঠোক চিপে ঠোঁট ফুলায়, ফুপিয়ে ওঠে। গাড়ির সিটে আমার জন্য আমাকে টিস্যু দিন। আমি চুপ পাকামে। আমি কিছু বলেছি তোমায়? আগে বলো, এক্সট্রা ন্যাপকিন আছে? লজ্জা একাকার শিফা। মন চাইছে এখনই মাটি ফাঁক করে আর সেখানে এসে লুকিয়ে যাক। শিফা নতজানু হয়ে মাথা নাড়ায়। আরিশ ফুস করে শ্বাস ছাড়ে, চোখ বন্ধ করে কিছু একটা ভেবে পরক্ষণে শিফাকে গাড়িতে বসায়। মেয়েটা একদম নিজুম হয়ে বসে থাকে। আরিশ ড্রাইভিং সিটে বসে শিফার মাথায় হাত রাখে, আলগোছে মাথায় একটা চুমু দিয়ে বলে, বেশি ভাবতে হবে না, আমার সাথে ফ্রি হও শিফা। আমাকে সব বলো, ভালো মন্দ সব।
শিফা নীরবে কাঁদে, লাজে তার শরীরে প্রত্যেকটি পশম দাঁড়িয়ে যায়, শরীর নেতিয়ে যাচ্ছে। আরিশ দ্রুত গাড়ি ছোটাচ্ছে। তার এক বন্ধুর বাড়ি বেশি দূরে নয়। গাড়ির স্পিড তেজ করলো, 15 থেকে 18 মিনিটের মধ্যে পৌঁছে যাবে হলো। তাই গাড়ি থেকে নেমে দাঁড়াতে শিফা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আরিশ সময় নষ্ট না করে সোজা কলিং বেল টিপতে মুহূর্তের মধ্যে দরজা খুলে দিল আরিশের বন্ধু নাদিম। এই সময় বন্ধু আরিশকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, কি ব্যাপার? আমার চোখের সামনে কে দাঁড়িয়ে? আমি কি ঠিক দেখছি নাকি এটা আমার ভ্রম? আরিশ নাদিমকে এক প্রকার সরিয়ে ভেতরে প্রবেশ করে, গমগমে সুরে আওড়ায়, ভাবিকে ডাক। কেন রে, আমার বউয়ের সাথে তোর কি? ব্যাপারটা খুব অদ্ভুত। এই সন্ধ্যায় এই পুচকিকে নিয়ে তুই হঠাৎ? ভাই, তুই কি মেয়ে ভাগিয়ে এনেছিস? আরিশ এবার ধমক দেয় নাদিমকে। ভাবিকে ডাকো। শাট আপ, পাঁচাল কোথা। দ্রুত ভাবিকে ডাকো, দরকার আছে। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হলো নাদিমের স্ত্রী রাইহা। 8 মাসের ভরা পেট নিয়ে হেলে দুলে এগিয়ে আসে সে। শিফা অবাক দেখে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে রাইহা। আরিশদের সামনে এসে দাঁড়িয়ে বলে, বাবা গো, কার দর্শন পেলাম? হারিস, তোমার সাথে এই হাওয়াই মিঠাইটাকে গার্লফ্রেন্ড? আরিশ মুচকি হেসে বলল। না, ফিয়ন্সে। শিফা সারা অবয়ব এলোমেলো হলো, মনের কিনারে বাজলো দামামা। আরও কথা বাড়ানোর পূর্বে আরিশ বলল, ভাবি, ওকে প্লিজ একটু নিয়ে যান, ওর একটু সাহায্য করুন। শিফা, যাও ভাবির সাথে। শিফা একবার আরিশের দিকে তাকিয়ে রাইহার সাথে গেল। এদিকে দুই বন্ধু বসে সোফায়। কথায় কথায় নাদিম জানতে চাইল শিফার বিষয়। আরিশ সোফার হেডবোর্ড ঘাড় এলিয়ে দেয়, লম্বা শ্বাস টেনে বলে, মেয়েটা আমাকে আটকে ফেলেছে নাদিম। ভেবেছিলাম আর না, দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে বারবার। উফ, শি ইজ আ শাইনিং স্টার। নাদিম মুচকি হেসে বলল, এত সুন্দর ফিলিংস ভালোবাসিস? ভালো লাগে, অনেক ভালো লাগে। আগে কি ভেবেছিস? বিয়ে করবো, খুব তাড়াতাড়ি প্ল্যান আছে। আই ওয়ান্ট হার। ও জানে? হুম। কর, আই অ্যাম হ্যাপি ফর ইউ। না হলে সেই ইনসিডেন্টের পর ভেবেছিলাম রইল আরিশ চিরকুমার। কথাটি বলে নাদিম আরিশের কাঁধে চাপড় মেরে আরিশ বিস্তার হেসে সুস্থ একটা গালি দিল, বলল, শুনলাম কোন এক আবালের সুগার বেবি হয়ে আছে তার সাথে। মুড খারাপ হয়েছে। ওকে ওকে সিল বস, আমি কপি নিয়ে আসি। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো শিফা। চোখে মুখে পানি দিয়ে ভালো লাগছে শিফার। ওকে দেখে বিছানা হতে দাঁড়ালো রাইহা। মিষ্টি হেসে বলল, একটা কামিজ দেবো বনু? না, আমি পরিষ্কার করেছি, আর ওনার শার্ট আছে, অসুবিধা নেই। বাহ, কি সুন্দর করে উনি ডাকলে, সো কিউট। শিফা সামান্য হাসে, লাজে আরক্ত হয়ে তনু বলে, আপনি তোমার পেটে একটু হাত রাখি। রাইহা বিস্তর হাসল, মাথা নাড়িয়ে সমর্থন প্রকাশ করে। শিফা চনমনি হয়, ফুলে যাওয়া পেটে হাত না সোজা কান ছেকালো। কিছু শোনার চেষ্টা করলো হয়তো। রাইহা বলে, কি শুনতে পাও? আমার শুধু লাঠি দেয় দুষ্টুটা। শিফা অতি দ্রুত আদুরে কঞ্চে বলে, তোমাকে মা ডাকছে। তাই নাকি? হ্যাঁ। অতপর কিছু কথা বলতে বলতে দুজনেই নেমে আসে। সোফায় বসে কফি এনজয় করছে দুই বন্ধু। শিফা আর রাইহা এসে বসলো। একটু হাঁটলেই রাইহা ঘেমে ওঠে। নাদিমের পাশে বসে ঘাম মুছতে থাকে মেয়েটা। নাদিম খানিক সিরিয়াস হয়ে বলে, খারাপ লাগছে রাই? না, শিফা কফি নাও, আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো কফি বানায়। এতক্ষণে আরিশ তাকিয়েছিল শিফার দিকে। মেয়েটাকে কিছুটা স্নিগ্ধ লাগছে। শিফা সামান্য হেসে কফিতে চুমুক মারে, ধীর কণ্ঠে বলে, অনেক সুন্দর হয়েছে, ভালো বানিয়েছেন ভাইয়া। নাদিম তারিফ শুনে খুশিতে গদগদ হয়ে উঠল। রাইহার বাড়ন্ত পেটের উপর হাত রেখে বলল, এটাও আমি বানিয়েছি। বলে দাঁত কেলিয়ে হাসলো নাদিম। রাইহা বলল লজ্জায়। শিফার গোল গোল আঁখি মেলে তাকিয়ে রইল। বুঝে উঠতে পেরে মাথা নিচু করে নেয়। তার গাল লাল হয়ে গেছে। আরিশ বন্ধুর দিকে গরম চোখে তাকালো। ঘামে মাখামাখি সুঠাম দেহ তাহসিনের। জার্সি ভিজে লিপটে আছে শরীরের সাথে, কিন্তু তার কোনো গ্রাহ্য নেই সেই দিকে। নিজের দক্ষতার সহিত বল চিনিয়ে এক শট দেয়। গোল বলে চিৎকার করে ওঠে সবাই। ওই শব্দে মুখরিত হয় ফুটবল গ্রাউন্ড।
হাঁটুতে 2 হাত ভর দিয়ে ভারী কি নিঃশ্বাস নেয় তাহসিন। অতঃপর সটান দাঁড়িয়ে প্যান্টের ওপর থেকে জার্সি তুলে মুছে সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় তাহসিনের ফিট দেহ। তাহসিনের টিম জিতেছে সেদিকে খেয়াল নেই তাহসিনের। পরবর্তী টিমের সদস্য ভরকে যায় তাহসিনের ওপর। মনে মনে ফুঁসতে থাকে তারা। এদিকে তাহসিন সোজা হেঁটে ক্লাবে প্রবেশ করে। নিজের ব্যাগের কাছে গিয়ে পানির বোতল বের করে ঝকঝক করে সবটা চালান করে। এরপর ফোন হাতে ধরতে বেজে উঠল। তাহসিনের ফ্রু কুচকে ফেলে। শামীম কল করেছে তাকে। ফোন তুলে কানে ধরতে ওপাশ থেকে শামীম উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠছে, ভাই, খবর পেয়েছি আজ তানিয়া ভাবিকে দেখতে আসছে। খোঁজ নিয়ে দেখলাম ছেলে আর কেউ না, ইন্সপেক্টর ইয়াস। এর আগে নাকি ইয়াস তানিয়া ভাবির বাবার সাথে আলাদাভাবে কথা বলেছে। তানিয়া ভাবির বাবারও মতামত আছে হালকা পাতলা। ভাই, ডু সামথিং। এতক্ষণ শান্ত থাকা তাহসিনের অবয়ব থর থর করে কেঁপে উঠছে। কপালের শিরা তপতপ করে। ক্রোধে লাল হয়ে ওঠে তাহসিনের শতনু রমরমা চেহারা। দাঁতের সাথে দাঁত লেগে আসে তার। চোখ বন্ধ করে কিরমির করে স্বরে বলে, 5 মিনিটের মধ্যে তুই গাড়ি নিয়ে ক্লাবের সামনে আসবি। আমি বাইক নিয়ে এসেছি, কাউকে পাঠা এটা নিয়ে যাওয়ার জন্য। ওকে ভাই, আমি আশেপাশে আছি, আসছি। তাহসিন কল কেটে থম মেরে দাঁড়িয়ে রয়। তার মাথা কাজ করছে না, এলোমেলো লাগছে সবকিছুই। আচ্ছা, তানিয়া কি এই ব্যাপারে জানে? যদি জানে তাহলে তাহসিনকে কিছু বলিনি কেন? এই বিষয়ে পরে বোঝাপড়া। আপাতত এই ইয়াজের পা দুটো ভেঙে ফেলতে ইচ্ছা আছে তাহসিন। হঠাৎ কোথা থেকে অপোজিট টিমের সদস্য এসে তাহসিনের কাছে ধরে তাকে ঘুরিয়ে বলে, ব্যাস প্রতিবার জিতে কি প্রমাণ করতে চাস দ্যাট ইউ আর ফকিং প্লেয়ার? আজ তো তোকে ব্যাস এটাই ছিল ছেলেটা। ন্যাড়া বেলতলায় নিচ থেকে আসার পথ। জ্বলন্ত উনুনে কেউ কেরাসিন ঢেলে দিল যেন। তাহসিনের চোয়াল শক্ত করে কোনো কথা না বলেই নিজের মাথা দ্বারা শক্ত এক আঘাতি করে বসে ছেলেটির নাকে। সোজা ফ্লোরে শুয়ে কাতরালো থাকলো ছেলেটি। তাহসিনের সেদিকে কোনো সুক্ষেপ নেই। সে ব্যাগ তুলে বেরিয়ে গেল ক্লাব থেকে। রাগ আসে শয়তানের কাছ থেকে। রাগে মানুষ সব কিছুই হারিয়ে ফেলে। এই রাগের জন্য না জানি অত শত সম্পর্ক তিক্ত হয়ে আছে। তাহসিনের রাগ এর মাধ্যম হলো জিনগত। রাগের মাথায় সে তাণ্ডব ঘটিয়ে দিতে পারে। এই রাগ নিয়ে তো কম সাফার করতে হয়নি তাহসিনকে। তাও সে ক্রোধে উন্মত্ত, নিয়ন্ত্রণ হারা হয় বারবার। খ্যাপা সারের মতো ফুসফুস করছে তাহসিন। নিঃশ্বাসের সাথে নির্গত গরম ভাব যেন কোনো প্রলয়ের শঙ্খস্বর। সজোরে গাড়ি ব্রেক কষে। তাহসিন এখনো সেই জার্সি গায়ে। এতক্ষণ গাড়িতে চলমান ঠান্ডা এসির হাওয়ায় সেই ঘামে জবজবে জার্সি শুকিয়ে গেলেও ঠান্ডা হয়নি তাহসিনের উত্তপ্ত মস্তিষ্ক। ধারাম করে গাড়ির দরজা খুলে বেরোতে নিলেই ড্রাইভিং সিটে বসে থাকা শামীম কিছুটা ভরকে যায়। সে খুব ভালো করে জানে তার বড় ভাই কেমন। তাহসিন বেরোতে নিলেই শামীম তার কাঁধ ধরে বলে ওঠে, ভাই, ব্যাপারটা একটু অন্যভাবে সেটেল করা যায় না? ভারী কি নিঃশ্বাস ত্যাগ করে তাহসিন দৃঢ় এবং শান্ত কণ্ঠে বলে, অন্যভাবেই সেটেল করার চেষ্টা করব। যদি না হয় তারপর কি হবে সেটা আর বলতে পারলো না তাহসিন। শামীমও দ্রুত নেমে এলো। দেখলো তার বড় ভাই গাড়ির ডিকি খুলে কিছু একটা বের করছে। শামীমের বুকটা থুপ করে উঠল। তাদের গাড়িতে সবসময় হকস্টিক জাতীয় সরঞ্জাম রাখা থাকে। এটা মূলত সেলফ ডিফেন্সের জন্য। বিজনেস কিংবা রাজনৈতিক দিক থেকে তাদের শত্রুর কমতি নেই। শামীমের ভাবনার মাঝে তাহসিন একটা বেসবল ব্যাট হাতে ধরল। তড়িৎ শামীম ছুটে এসে সেটা এক প্রকার কেড়ে নিয়ে বলে, ভাই, প্রথমবার শ্বশুর বাড়ি ঢুকছো, মিষ্টির বদলে বেসবল ব্যাট নিয়ে প্রবেশ করলে প্রথমে ইমপ্রেশন খারাপ হবে। বোঝার চেষ্টা করো। তাহসিন কিছু বলল না, চুপচাপ একবার 2 তলা বাড়ির দিকে তাকালো। বাড়ির সামনে রয়েছে বড় গেট। উঠানে একটি কার চোখে পড়ে। বুঝতে বাকি থাকে না এটা কাদের গাড়ি। তাহসিন দাঁতে ধস চেপে সেই গাড়ির দিকে এগিয়ে দেয় এক লাথি, যেন গাড়িটাই ইয়াস নিজে। অতঃপর বিনা দাওয়াতে অতিথি হিসেবে বাড়ির মধ্যে উপস্থিত হলো তাহসিন আহমেদ বুখারি। ছিমছাম বাড়ির অন্দর সবটাই পরিপাটি। তাহসিন দেখে এই ড্রয়িং রুমেই প্রতিটি কোনায় কোনায় রয়েছে তানিয়ার হাতের ছোঁয়া। তাহসিনের নজর কাড়ে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মানুষগুলোর দিকে। 2 দিকের সিঙ্গেল সোফায় বসে আছে তানিয়ার বাবা মিস্টার ইয়াসিন খান, আর সামনাসামনিতে বসে আছে ইয়াজ
বৃহৎ সোফায় তার মা বাবা, কথা হচ্ছে তাদের মধ্যে সুরল ভাবে। তাহসিন চোয়াল শক্ত করে, তার কপালের শিরা তপতপ করছে, কিন্তু নিজেকে অনেক সুন্দরভাবে সংযত করেছে তাহসিন। তাদের দিকে এগিয়ে গুরু গম্ভীর কণ্ঠে সালাম জানায় তাহসিন। শান্ত পরিবেশ, হঠাৎ এহেন ভারী আওয়াজের সালাম পেয়ে সবাই চকিত হলো। সবার দৃষ্টি গিয়ে আটকালো তাহসিনের দিকে। এদিকে মিস্টার ইয়াসিন খান কিছুটা না অনেকটাই অবাক হলো তার বসের ছেলেকে দেখে। তাহসিন খুব কম অফিসে গেলেও তাকে চেনে সবাই। ছোট স্যার নামে পরিচিত বেশ কিছু নামি দামি ডিল তাহসিন ফাইনাল করেছে। ছোট স্যারকে দেখে স্বভাব বশত ইয়াসিন খান দাঁড়িয়ে পড়লেন, অতি বিস্মিত কণ্ঠে বললেন, স্যার আপনি? তাহসিন মোটেও অপ্রস্তুত হয়নি। যাকে পছন্দ করে নিজের হৃদয় লুটিয়ে বসে আছে তার সম্পর্কে সবটা জানা তাহসিনের কর্তব্য। তাহসিন হাসার চেষ্টা করে ইয়াসিন খানের দিকে হাত বাড়িয়ে বলে, স্যার নয়, এই মুহূর্তে আমি সাধারণ একটা ছেলে। এই সাধারণ ছেলে খুব দ্রুত আপনার কাছে অসাধারণ হতে চাই। বসেন, কথা বলি। হ্যাঁ অবশ্যই। তাহসিন তাকালো না তার কারোর দিকে। বড় সোফায় বসে মিস্টার ইয়াসিন কিছুটা অপ্রস্তুত হয়ে আছে। ইয়াজ শান্ত চোখে সবটা দেখছে। তার মনটা হঠাৎই আনচান করছে। তাহসিনকে তার কম্পিউটার মনে হচ্ছে। তাহসিন নিজের গভীর চোখ মেলে তাকালো ইয়াসিন খানের দিকে, অতঃপর ফোন করে কাউকে মুহূর্তেই সেটা এগিয়ে দেয় তাহসিন খানের দিকে। ভদ্রলোক প্রশ্ন ছাড়াই ফোন কানে নেয়। ওপাশ থেকে সালামের কণ্ঠ শুনে বুঝে ফেলা মানুষটিকে তাহসিনের বাবা সৌজন্যতার সহিতই বলে, আসসালামু আলাইকুম ইয়াসিন, আশা করি ভালো আছো। আমার ছেলে এই মুহূর্তে তোমার সামনে বসে আছে। ও তোমার কাছ থেকে কিছু চাইবে, তোমার অতি অমূল্য কিছু চেয়ে বসবে সে। আমি চাই তুমি ভেবে সিদ্ধান্তে মঞ্জুরি দাও। আমরা এই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা করব, তুমি নিশ্চিন্তে থাকো। কথাটি বলে চুপ হয়ে তাহসিনের বাবা। ইয়াসিন খানের কাছে সবটা কেমন অগোছালো লাগছে। ওই পাশ থেকে তাহসিনের বাবা আবারও বলেন, ইয়াসিন, আমার পরিবার কি খারাপ? তড়িৎ তিনি বলেন, না না স্যার, এটা কেন বলছেন? স্যার নয়, ভাই সাহেব হবো তোমার। ইয়াসিন, ছেলে আমার কেমন তুমি জানো, তাই সেদিক না যাই, তুমি বরং তাহসিনের সাথে কথা বলো। আমি তোমার সাথে পরে আলাপ করব। জি আচ্ছা। কল কেটে যায়। ইয়াসিন সাহেব তাহসিনকে ফোন ফিরিয়ে দেয়। তাহসিন এবার নড়েচড়ে বসলো। পরিস্থিতি এখন কিছুটা গুমট। তাহসিন হালকা গলা খাকারি দেয়। সোজাসুজি কথা বলবে সে, কোনো রকম গোলাগুলি সে চায় না। কণ্ঠে নিগুট একটা ভাব এনে বলল, আমি আপনার জামাই হলে কি খুব অসুবিধা হবে আঙ্কেল? আমি আপনার জামাই হতে চাই আর আপনার মেয়ের হাজবেন্ড। আপনার মেয়েকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই তাকে না পেলে দিকহারা পথিক হয়ে যাব আঙ্কেল। আই ওয়ান্ট না ম্যারি ইয়োর ডটার। পরিবেশ কেমন জড়িয়ে যায়। ইয়াসিন খান কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এইভাবে হঠাৎ তাহসিনের এহেন প্রস্তাব যেন সবকিছু গুমট করে দিয়েছে। তাহসিনের চোখে মুখে নির্নিমেষ ভাব। তার এই অনুমতি চাওয়া শুধু ভদ্রতা এবং ফর্মালিটি মেটানোর জন্য। তানিয়ার বাবা না মানলেও তার তানিয়াকেই লাগবে। এদিকে ইয়াজ হাত মুঠো করে বসে রয়, অপেক্ষা করে ইয়াসিন খানের উত্তরের। সেই প্রথম দেখাতে তানিয়াকে তার ভালো লেগেছে। কোনো প্রেম নিবেদন দিতে চায়নি সে, তাই তো অনেক অপেক্ষার প্রহর শেষ করে আজ সোজা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে। ইয়াজের মা কিছু বলতে নিলে সে তার মাকে ইশারায় থামতে বলে। এদিকে ইয়াসিন খানের কপালে ঘাম জমেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না তিনি, তাও নম্রতার সহিতই বলে, আসলে তাহসিন বাবা, এইভাবে হঠাৎ মানে কি বলবো বুঝতে পারছি না। এই যে ইয়াস ছেলেটা আজকেই তানিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ভদ্রলোক সত্যি অস্থির। এবার তাহসিনের মধ্যে দেখা গেল কঠিন একটা ভাব। তার চোয়াল দৃঢ় হচ্ছে ধীরে ধীরে। তাহসিন শান্ত কিন্তু বিদ্বেষী কণ্ঠে বলে, আমি কারোর কিছুই শুনতে চাই না আঙ্কেল। আপনার উত্তর আমার কাছে ম্যাটার করে। চাইলে আজ এই মুহূর্তে আমি তানিয়াকে বিয়ে করব, শুধু আপনি মঞ্জুরি দিন। ইয়াসিন খান দোটানায় পড়ে। ছেলে হিসেবে ইয়াজকে তার পছন্দ ছিল। সেটা অতি ভদ্র, নম্র এবং একজন পুলিশ ইন্সপেক্টর।
এরকম একটা ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে কেনা দিতে চায়। অপরদিকে তাহসিনকেও তিনি খুব ভালো করেই চেনেন। উগ্র মেজাজি রাগী একটা ছেলে, রাগের মাথায় কখন কি করে বসে সেটা নিজেও জানে না। কিন্তু অন্যান্য দিক থেকে তাহসিন যে খারাপ সেটাও কিন্তু নয়। কিন্তু বাবা হিসাবে এরকম একটা মেজাজের ছেলের সাথে কে বিয়ে দিবে মেয়ে? ইয়াসিন খানের নিস্তব্ধতা যেন পরিবেশটা আরো বেশি গরম করে তুলেছে। তাহসিন পারে না সব লন্ডভন্ড করে দিতে, তখন নিজেকে যথেষ্ট সামনে রেখেছে। এবার ইয়াজের মা আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ক্রোধিত কণ্ঠে বলে উঠলেন,